তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীদের অনশন অব্যাহত, অনির্দিষ্টকালের জন্য ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ঘোষণা। বিএনপিকে লক্ষ্যভ্রষ্টের চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি তারেক রহমানের, রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সমাজ ও নির্বাচনী কাঠামো গড়ে তোলার তাগিদ। জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। মধ্যপন্থার নতুন রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারিতে, একক নেতৃত্বে চলবে না সংগঠন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ভাবনা, এখনো সিদ্ধান্ত নেননি নাহিদ। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো। তুরাগ পারে আম বয়ানে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যোগ দিয়েছেন জুবায়ের পন্থীরা, খিত্তায় খিত্তায় চলছে ইবাদত বন্দেগি। দুনিয়ায় কীভাবে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারবো তার দিক নির্দেশনামূলক কথাই বিশ্ব ইজতেমায় দেওয়া হয়। ইজতেমার উদ্দেশ্য হইল দ্বীনের নামে একত্রে জমায়েত হওয়া। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অবিলম্বে রাজধানী তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীরা অনশন অব্যাহত রেখেছে। সেই সাথে এই দাবিতে ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্দোলনরতদের অনশন ভাঙাতে তিতুমির কলেজে আসেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় তাকে এই দাবি জানানো হয়। এ সময় যুগ্ম সচিব বলেন, রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে যৌক্তিক ও সম্মানজনক সমাধানে কাজ করছে মন্ত্রণালয়ের গঠিত কমিটি। হঠাৎ করে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে বানানো যায় না। তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিকে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়, কিন্তু আন্দোলনকারীরা সেখানে শিক্ষা উপদেষ্টাকে আসার দাবি জানান। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। দাবি পূরণ না হলে আজ সারা রাত তিতুমির কলেজের সামনে আন্দোলন এবং আমরণ অনশন চলবে। শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মহাখালী রেলপথ, আমতলী এবং গুলশান পর্যন্ত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি করবেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এই তথ্যগুলো হয়তো ওইভাবে কমিউনিকেশন মাঝখানে দেখছেন হয়তো টিভিতে সবাই। স্যার আমরা তো আমাদের মেসেজ আমরা পৌঁছাইছি। না আমি উপদেষ্টারা দৌড়ে চলে গেছে, তারা স্টুডেন্ট, আমরা কি স্টুডেন্ট না? এ বিষয়ে সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, পরিস্থিতি এখন কেমন? শিক্ষার্থীদের অনশন ভাঙানো কি গেছে? দেবাশিস, অনশনরত শিক্ষার্থীরা কিন্তু এখনও তিতুমির কলেজের সামনে অবস্থান করছেন। তাদের যে দাবি, আসলে সেই দাবিটি হচ্ছে যে আসলে এক দফা পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের অনশন তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। সেই সাথে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনশনরত শিক্ষার্থীদের কয়েকজন কিন্তু বেশ সংকটাপন্ন অবস্থায় ছিলেন, তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এসেছিলেন, তিনি বলেছেন, তাদের আশ্বস্ত করেছেন, কিন্তু সেই আশ্বস্তেও তাদের আসলে মনোভূত হয়নি, যার কারণে তারা কিন্তু জানিয়েছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের ওই এক দফা পূরণ না হবে ততক্ষণ পর্যন্তই তারা এই রাস্তায় অবস্থান নেবেন। সেই সাথে আগামীকালের যে কর্মসূচির বিষয়েও তারা জানিয়েছেন, আগামীকালের মধ্যে যদি কোনো সুনির্দিষ্ট আসলে তাদের এই দাবি পূরণ না হয়, সেই সিদ্ধান্ত যদি না আসে, তারা এই গুলশান যে রেলওয়ে, তারপর হচ্ছে গুলশানের যে মোড়, সেগুলো ব্যারিকেড দেওয়ার ঘোষণা কিন্তু তারা জানাবেন। সেই ঘোষণার মতন আসলে কঠোর কর্মসূচিতেও তারা যাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে তিতুমির কলেজের মূল ফটকের সামনের যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু পুরোটি অবরোধ করে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে আসলে স্লোগান দিয়ে তারা বিভিন্ন এই জুলাই অভ্যুত্থানের যে আসলে স্পিরিট, ওই স্পিরিটকে ধারণ করে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। সেই সাথে তারা বলতে চাচ্ছেন যে এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে এবং তাদের সেই দাবি কিন্তু আসলে পূরণ না হওয়া পর্যন্তই তারা এখানে অবস্থান করবেন, এমনটি কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের জানিয়েছেন। ধন্যবাদ রেদওয়ান যুক্ত হওয়ার জন্য।
সমাজ ও নির্বাচনী কাঠামো গড়ে তুলতে না পারলে রাষ্ট্রীয় কোনো সমস্যারই সমাধান হবে না। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে খুলনা বিভাগের 4 জেলায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন ক্ষমতায় গেলে বাজেটের অন্তত 5% অর্থ শিক্ষা খাতে ব্যয় করার পাশাপাশি বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ার হুঁশিয়ারিও দেন তিনি। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে খুলনা বিভাগের 4 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। এতে যোগ দেন কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাকর্মীরা। সেই বাংলাদেশ গড়ে তোলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সমাজ ও নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তুলতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণমানুষের কাছে যাদের জবাবদিহিতা আছে তাদের সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয়। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করেন তারেক রহমান। বলেন, বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। ক্ষমতায় গেলে বাজেটের অন্তত 5% অর্থ শিক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোটার, সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি নানা জল্পনা কল্পনা শেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। অন্য রাজনৈতিক দল থেকে কি ভিন্নতা থাকছে, কী বা হবে এর রূপরেখা, কত আসনে দেয়া হতে পারে প্রার্থী, এসব নিয়ে যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। লামিয়া তিথি রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বিলোপের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। এখন একদিকে বিচার ও সংস্কার এবং অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন নাগাদ ভোট আয়োজনে চোখ নির্বাচন কমিশনের। বিএনপি জামায়াতের মতো পুরনোরা যখন জয়ের ছক কষছে, তখন নতুনের কেতনোড়াতে দল গঠন করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। বলা হচ্ছে দলগুলোর গতানুগতিক পথ অনুসরণ করতে চায় না তারা। একক হবে না নতুন দলের নেতৃত্ব, রাজনীতি হবে বহুত্বের। নিয়মের মধ্যে পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে। একক নেতৃত্ব অবশ্যই নয়, আমরা বহু নেতৃত্বের কথা ভাবছি এবং একই সাথে কোনো ব্যক্তি দলে এক বছরের পর বছর ধরে প্রধান থেকে যাবেন, এরকম কোনো সিস্টেমেও আমরা থাকতে চাই না। আমরা সেই জায়গাগুলোতে রিশাফল চাই। এরই মধ্যে সাধারণের কাছে বেশ পরিচিতি পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন। প্রশ্ন ছিল, নতুন দল ভিন্ন কি প্রতিশ্রুতি নিয়ে যাবে জনগণের দোরে? তরুণদের নেতৃত্বে তরুণদেরকে সংগঠিত করে একটা রাজনৈতিক দলের আমরা ঘোষণার দিকে যাচ্ছি। আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি চাই, সে কথাটা আমরা স্পষ্ট করে বলেছি। অতীতের রাজনৈতিক দলগুলো কেমন ছিল, সেগুলো কেন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি। দলের গঠনতন্ত্র সম্পর্কেও জানান ছাত্র নেতারা। পরিবারতন্ত্রের যে রাজনীতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। অনেকগুলো হয়তো প্রতিজ্ঞার জায়গা থাকবে, অনেকগুলো হয়তো আশাবাদের জায়গা থাকবে। সেটা যখন আমাদের গঠনতন্ত্রটি প্রকাশিত হবে, তখন আরও বিস্তারিত আমাদের পক্ষে বলা সম্ভব হবে। মানুষের প্রয়োজনকে, আশাকে, আকাঙ্ক্ষাকে সেখানে রিফ্লেক্ট করবে সেই ধরনের গঠনতন্ত্র এবং ম্যানিফেস্টোর মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি যেটি নিয়ে স্বপ্ন দেখছে, যেটি মানুষ যেই দলের অপেক্ষা রয়েছে, সেটি অবশ্যই তৈরি হবে। ছাত্র নেতাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা। সব আসনেই কি দেবে নতুন দল?
কেমন হবে বিএনপির সাথে তাদের সম্পর্ক? আমরা গণঅভ্যুত্থান যেটি হয়েছে সেটি আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের অবদান এবং দীর্ঘদিন যে তারা একটি অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে সেটিকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু রাজনৈতিক কাঠামোতে পরবর্তীতে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, পরবর্তীতে নীতি আমাদের কর্মকৌশল সেটিকে তখন নির্ধারণ করবে। ছাত্র জনতার পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আমরা করতে যাচ্ছি সেটা তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে বাংলাদেশে যতগুলো আসন থাকবে না কেন প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানের সময়টাতে বিএনপি জামাত তারা আমাদের সহযোগী হিসেবে তারা সেই সময়টাতে কাজ করেছেন। তো এই জায়গাটাতে আমাদের একটা মতৈক্যের জায়গা আছে। আবার একই সাথে বিএনপির যে রাজনীতি আমাদের রাজনীতি সব মিলিয়ে তো কিছু কিছু মতপার্থক্য আছে। সেই মতপার্থক্যের যে জায়গাগুলো আছে সেগুলো যেন আমরা পরিশীলিত উপায়ে উপস্থাপন করতে পারি সে আহ্বানটা থাকবে। গুঞ্জন আছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলে যোগ দিতে পারেন উপদেষ্টা পরিষদের 3 ছাত্র প্রতিনিধি। ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে দলে তাদের জায়গা হবে কোথায়? 3 জন ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। তাদের সাথে আমাদের কাজের, মতের এবং পথের দৃশ্যত ব্যবধান রয়েছে। কেউ যদি রাজনৈতিক কাঠামোতে অংশগ্রহণ করতে চায় তাকে অবশ্যই সরকার থেকে নেমে এসে সেটিতে অংশগ্রহণ করতে হবে। তারা যে রাজনৈতিক দলের সদস্য হতে চান, তারা যদি নির্বাচন করতে চান তাহলে অবশ্যই তাদেরকে সরকার ছেড়ে দিয়ে আসতে হবে। এবং তারা যদি এখানে আসেন সে সময়ের প্রেক্ষাপটের উপর নির্ভর করছে যে আমরা আসলে তাকে দলে কিভাবে মূল্যায়ন করতে পারবো বা তাকে কিভাবে আমরা জায়গা দিতে পারবো। অবশ্যই তাদের জন্য দলের মধ্যে ভালো সুযোগের ব্যবস্থা থাকবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে সহযোদ্ধা দলগুলোর সাথে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি 2 ছাত্র নেতা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারের থেকে কোনো দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। জানান যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতেই পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করে কিছুটা সময় চেয়েছে উল্লেখ করে উপদেষ্টা আশা শিগগিরই ঘোষণা করা হবে ঘোষণাপত্র। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে, ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ড সফরে সংবাদ মাধ্যমটির একটি পডকাস্টে কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন নির্বাচনের সম্ভাব্য যে 2টি সময়ের কথা বলেছেন তা ভালো সময়। তিনি আরও বলেন তরুণেরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়ের পন্থীরা, আর শেষ পর্ব নিয়ে হবে সাতপন্থীদের নিয়ে। টঙ্গীর তুরাগপাড় 3 পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে জড়ো হতে শুরু করেছে মুসল্লিরা। শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে ভারতের বক্তা ইব্রাহিম দেওলার আম্বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। 80-85টা দেশের মানুষ এই বাংলাদেশে আসছে দিন শিখার জন্য, আমাদের থেকে শিখতেছে, আমরা তাদের থেকে শিখতেছি। দাওয়াতের জিম্মাদারি আমাদের এই শেষ উম্মতের উপরে দিয়ে গেছেন। ওই উম্মতের জিম্মাদারির পালন করার জন্য এই তরতিবটাই ময়দান থেকে ওলামায়ে কেরাম আমাদের নির্দেশনা দিয়ে সারা পৃথিবীতে কাজটা এই ময়দান থেকে ছড়ায় ইনশাআল্লাহ। দুনিয়ায় কীভাবে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারবো তার দিক নির্দেশনামূলক কথাই বিশ্ব ইজতেমায় দেওয়া হয়। আগত মুসল্লিরা জানান সারা বিশ্বের মানুষের শান্তি কামনা ও দিনের দাওয়াত দেয়াই বিশ্ব ইজতেমার মূল লক্ষ্য। বিশ্বের মানুষের শান্তির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র মানুষকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে জামায়াত হয়েছি। বিশ্ব ইজতেমার উদ্দেশ্য হয়েছে পুরো বিশ্ব মুসলিমকে একত্র করা এবং শান্তিময় করা, কিভাবে মুসলমানের ভিতরে শান্তি ফিরিয়ে আনতে পারে এই ধরনের প্রচেষ্টা।
এবারের বিশ্ব ইজতেমা মাওলানা জুবায়েরপন্থীদের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর 3 থেকে 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ। নির্বিঘ্নে সব আয়োজন শেষ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি। আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। সার্ক ও আসিয়ান দেশগুলোর পাশাপাশি পূর্ব পশ্চিমের সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত নতুন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাথে বৈঠককালে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং বর্তমান সরকারি সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। এ সময় প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের বাণিজ্য ও উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জাপানি রাষ্ট্রদূত। একই সাথে অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রচেষ্টায় সমর্থনের আশ্বাসও দেন তিনি। বলেন, বাংলাদেশে ব্যবসা চালিয়ে যেতে জাপান দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে জাপানের ব্যবসা আরও সম্প্রসারণের কথা বলেন সাইদা শিনিচি। ধর্মের ভিত্তিতে নয়, দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি বলেন, যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকারি দেশ চালাবে। বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি সহ সব সেক্টর অচল করে দেওয়া হয়েছে, তবু সবকিছু উতরে আগামীতে একটি মানবিক দেশ গঠিত হবে বলে আশা করেন তিনি। দেশের মোট জনগণের অর্ধেক নারী, তাদের সবসময় প্রাপ্য সম্মান দেওয়ার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। বসবাস করবে তারা সকলে এই দেশের গর্বিত নাগরিক। তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয়, বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিক তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে ঝটিকা সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কেন্দ্রীয় ব্যাংক, বিডা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের তেল, গ্যাস তথা খনিজ সম্পদ সহ বিভিন্ন খাতে আগ্রহ আছে এই মার্কিন বিলিয়নিয়ারের। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান জেন্ট্রি বিচ। যুক্তরাষ্ট্রের এই বিলিয়নিয়ার পারিবারিকভাবেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। তার সম্মানে মধ্যাহ্নভোজ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। সেখানে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেকে। অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে অর্ধশতাধিক দেশে ব্যবসা আছে এই বিলিয়নিয়ারের। বলছিলেন, গত 4 বছর জো বাইডেন প্রশাসনের নীতির কারণে বিঘ্নিত হয়েছে বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি। ট্রাম্প দায়িত্ব নেয় সেই সংকট কেটে গেছে বলে দাবি তার। সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার দারুণ একটা সুযোগ পেয়েছি আমরা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক অনেক কিছুই হবে এখন। বলেন, পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে সহায়ক হবে দুদেশের নতুন সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুদেশেই নতুন সরকার নেতৃত্বের এই পরিবর্তনের ফলে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি। জেন্ট্রি বিচের সাথে আলোচনা শেষে রাজনীতিকরাও শোনান আশার কথা। বলেন, ট্রাম্প দায়িত্ব নিলে সম্পর্কে নেতিবাচক প্রভাবের যে আশঙ্কা ছিল তা পুরোপুরি সত্য নয়। আমি মনে করি কোনো নেগেটিভ প্রভাব হবে না। আর আজকে যিনি লিড করছেন উনি বলেছেন হি ইজ ভেরি ক্লোজ টু দি ডোনাল্ড ট্রাম্প ফ্যামিলি এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে উনি ব্যবসা করেন। তো এটা তো একটা পজিটিভ ইন্ডিকেশন
বাংলাদেশের জন্য। আমি মনে করি সম্পর্ক উন্নতি হবে গ্র্যাজুয়ালি। তারা মিনারেলস, এনার্জি ইত্যাদি বিষয়ে তারা কাজ করছে এবং পৃথিবীর 44টা দেশে কাজ করে বলে আমাদেরকে বলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও তার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সাথে বৈঠক সেরেছেন জেন্ট্রি বিস। ঢাকায় 10 ঘন্টার ব্যস্ততম কর্মসূচি শেষে রাতেই ঢাকা ছাড়েন এই বিলিয়নিয়ার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শীর্ষস্থানীয় তুর্কি ব্যবসায়ী গ্রুপ কোচ হোল্ডিংস সারা বিশ্বে তার কারখানার যন্ত্রাংশ রপ্তানি করার প্রয়াসে বাংলাদেশে একটি কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করেছে। কোম্পানির সিনিয়র কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। $60 বিলিয়ন তুর্কি কোম্পানির টেকসই ইউনিটের প্রেসিডেন্ট ফাতি কামাল ইবিকলিউগ্লু ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্বে এই পরিকল্পনা ঘোষণা করেন। ফাতি বলেন, বেশ কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে অধিগ্রহণ করে কোম্পানিটি নারায়ণগঞ্জের 2500 একটি হোম অ্যাপ্লায়েন্স তৈরির কারখানা স্থাপন করেছে। অধ্যাপক ইউনূস বাংলাদেশে উৎপাদনে তুরস্কের আরও বিনিয়োগকেও স্বাগত জানিয়ে বলেন, দেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। শীর্ষ মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বিচ, যিনি হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও এবং প্রতিষ্ঠাতা, বলেছেন তার কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশে একাধিক সম্পদ অর্জন করেছে এবং দেশের জ্বালানি, অর্থ এবং অন্যান্য কয়েকটি খাতে আরও বিনিয়োগ করতে চায়। তিনি বলেন, তার কোম্পানি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী, বিশেষ করে কম খরচে সামাজিক আবাসন, মহাকাশ এবং প্রতিরক্ষা খাতে। প্রফেসর ইউনূস দেশের একটি সংকটময় সময়ে বিনিয়োগ করার জন্য বিচকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আরও বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্কার করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংস্কার জরুরি, তবে এজন্য সময় বেশি নিলে এর গুরুত্বই হারিয়ে যাবে, যার দায় নিতে হবে সরকারকে। রাজধানীতে এক অনুষ্ঠানে এমনটা বলছেন বিশিষ্টজনরা। দেশে দ্রুত নির্বাচন আয়োজনে সরকার ও রাজনীতিকদের ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ দেন তারা। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শিরোনামে ধারাবাহিক আলোচনার আয়োজন সংস্থাটির। সংবিধানের আওতায় জনগণের রাজধানীতে আয়োজনে যোগ দেন শিক্ষার্থী, রাজনীতিক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। আলোচকরা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমলাতান্ত্রিক নিয়োগ উন্নয়নের প্রধান অন্তরায়। নিয়োগ প্রক্রিয়ায় যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া, এটা সবসময় হয়েছে। 15 বছরে এটা আরো বেশি পরিমাণ হয়েছে। আপনি নির্বাচন কমিশন বলেন, অতীতেও যারা নির্বাচন কমিশনে ছিল তারাও তো কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। পারিবারিক কারণে ব্যক্তি, সহোদর কিংবা পিতা কিংবা মাতার রাজনৈতিক সংস্রবের বলি কেন হতে হবে একজন চাকরি প্রার্থীকে? শপথ দেওয়ার সময় শপথ দেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন। শপথটা নেওয়ার 10 মিনিটের মধ্যে বলেন এই সংবিধান মাইনা। রাষ্ট্রধর্ম থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে না। এর মানে কি উগ্রপন্থী, ধর্মীয় উগ্রপন্থীদের হাতে হাতিয়ার তুলে দিতে চাইছেন? রাষ্ট্র সংস্কারে কমিশনগুলোর প্রস্তাব বিবেচনায় সময়ক্ষেপণ গণতন্ত্র রক্ষায় দেশের জন্য হিতে বিপরীত হতে পারে এমন শঙ্কাও জানান তারা। আগে বোধহয় সমাজটা পরিবর্তন করা দরকার, মানসিকতা পরিবর্তন করা দরকার, তারপর রাষ্ট্র পরিবর্তন। জগতের নিয়ম বদলে দিয়ে কারো উপর আস্থা রাখি না বলে আমাদের সব এখনই করে ফেলতে হবে, এটা টেকসই হবে না। প্রচলিত ব্যবস্থার মধ্যেই একটা পুনর্গঠনের বা সংস্কার অথবা পুনর্লিখনের প্রশ্ন আছে, তার মানে একটা আছে, এটাকে আমরা ঠিকঠাক করার চেষ্টা করছি। আমরা একটা নির্বাচনের পথ খুলতে পেরেছি। আমরা এবার আমাদের মধ্যে ডিবেট করব, আলোচনা করব, মাঝে মাঝে একটু ঝগড়াঝাটিও করব, কিন্তু আমরা মনে করি ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে পারবো। দ্রুত নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি রাজনীতিকদের ঐক্যমতের তাগিদ দেন বিশিষ্টজনরা। কিছু সংস্কার কার্যক্রম শুরু করা এবং এটা পরবর্তীতে যাতে চলমান থাকে সেটা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করতে গেলেই আসলে রাজনীতিবিদদের প্রয়োজন পড়ে। একটা নির্বাচন
সুষ্ঠু নির্বাচন প্রয়োজন পড়ে। সংস্কার কিভাবে হবে সেটা ভিন্ন বিতর্ক, যে এই সরকার করবে না পরবর্তী সরকার করবে না তারা মিলেমিশে করবে সেটা ভিন্ন, কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এটা গভীরে প্রেরিত। মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, তাই দৃশ্যমান উন্নতি আর আশ্বাসের বাস্তবায়ন এখন একমাত্র পথ বলে অভিমত আলোচকদের। গণতন্ত্র উত্তরণের জন্য একটা ভালো নির্বাচন অনুষ্ঠানই তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির সাথে বৈঠক করেছে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি। এতে দলের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল 4:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা চলে এটি। বৈঠকে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধি দলে ছিলেন মাইকেলস লিডাওয়ার ও মিসেস ম্যাট ব্যাকেন সহ 3 প্রতিনিধি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহকারী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য জেবা খান। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দুপক্ষ। তবে বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামীর রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রবাসীদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওয়ান স্টপ সার্ভিস সুবিধা চালুর দাবি জানিয়েছে এবি পার্টি। ডিজিটাল সেবার মাধ্যমে প্রবাসীদের যে কোনো সমস্যা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যেও সমাধানের দাবি জানানো হয়েছে। দুপুরে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদার দাবিতে এক ব্রিফিংয়ে কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রবাসীদের সুবিধা নিশ্চিতে বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন দেশে কর্মরত অতি দক্ষ নাগরিকদের দেশে ফিরিয়ে আনারও আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক। এক্ষেত্রে বিদ্যমান দ্বৈত নাগরিক সংক্রান্ত জটিলতা নিরসনের আহ্বান জানানো হয়। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানানো হয়। প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অধিকার মর্যাদার পুরোটুকু এই রাষ্ট্রকে এনশিওর করতে হবে। দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে। কোনো প্রভিশন থাকবে না এটার। বাংলাদেশি নাগরিক এটাই এনাফ। বাংলাদেশের আমলা হওয়ার জন্য, বাংলাদেশের জাজ হওয়ার জন্য, বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য। সরকারের কাছে দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে রওনা হলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের দাবি রাজনৈতিক আর ঠুনকো কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। আগামী রবিবার সকাল 10টা থেকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান ঘোষণা দিয়ে বিকেলে তারা সড়ক ছেড়ে দেয়। বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিবাদ স্লোগান। যাদের আদেশে 16 বছর দায়িত্ব পালন করেছেন তাদেরই বিরুদ্ধে স্লোগান চাকরিচ্যুত এই কর্মকর্তাদের। কোনো অভিযোগ ছাড়াই নিজেরা ইচ্ছামতো অভিযোগ লিখে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায় আদেশে এবং অবৈধভাবে আমাদেরকে যে ডিসকোয়ালিফাইড করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে, আমরা এটার সমাধান চাই। বৃহস্পতিবার বেলা 12টার দিকে পুলিশ হেডকোয়ার্টার থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই ভিকটিম পুলিশ সদস্য ব্যানারে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি করেন অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে 2200 পুলিশকে। অবৈধ আদেশ না মানায় তাদের উপর নেমে আসে এমন খড়গ। তখন আমাকে বলে যে বিএনপির বিরুদ্ধে এটা রাজসাক্ষী হওয়ার জন্য। আমি এটার প্রতিবাদ করেছিলাম যে স্যার এতবার মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার বিরুদ্ধে ঢাকার অন্য একটা ঘটনার সাথে মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে চাকরিচ্যুত করে বিনা তদন্ত ছাড়াই। আমাদের এখনকার দাবি আমরা সবাই চাকরি পূর্ণবহাল চাই। আর চাকরি কি ছিল গড় হাজিরা ও দিবস, মানে হাজিরা ঠিক ছিল না আর কি। যাচাই বাছাই সকল কিছুর পরে কোর্ট আমাকে মহামান্য কোর্ট আমাকে বেকসুর খালাস প্রদান করে। তো পুলিশের যে পিআরবি আছে সেটার মধ্যে আমাকে চাকরিতে পূর্ণবহাল করার কথা, সেটা না করে ওনারা কি করতেছে আমাকে ডিসমিস করে দিচ্ছে। 5 আগস্টের পর পরবর্তী সরকারের পক্ষ থেকে দফায় দফায় আশ্বাস পেলেও চাকরি ফিরে পাননি বিক্ষোভকারীরা। তাই কার্যকর পদক্ষেপের আশায় বৃহস্পতিবার সচিবালয়ে আসেন 5 সদস্যের প্রতিনিধি দল। 5টা মাস চলে গেছে, এখনো আমাদের আশার আলো দেখি নাই। গতকালকে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে বুঝতে পারছি সেই একই আমার কর্তৃপক্ষ একই স্যাররা এসে বলতেছে, তা আমাদের কিছু করার নাই। আইজিপি স্যার চেঞ্জ হয়ে গেছে। চাকরিতে অন্যায়ভাবে চাকরিচ্যুত যারা হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল এবং আমাদেরকে গত 6 মাসে কেন মিথ্যা আশ্বাস দেওয়া হলো। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি তদন্ত ছাড়াই অভিযুক্ত করা হয়েছে তাদের। দাবি আদায় না হলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানী পল্লবী এলাকার মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডে মামলার প্রধান আসামি রাজন ও রনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা সম্পর্কে আপন ভাই। বুধবার মুন্সিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যা রেশ ধরে হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে। গত 20 জানুয়ারি পল্লবী বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মঞ্জুরুল ইসলাম বাবু। কুমিটোরা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে 21 জানুয়ারি পল্লবী থানায় 20 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অন্যতম আসামি তুফান, মুরাদ ও রাব্বি সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদেরও আইনের আওতায় আনার কথা বলেন পুলিশ। এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মোট 6 জনকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং আমরা বাকি যে আসামিগুলো আছে তাদেরকে আমরা ধরার জন্য অব্যাহত আছি, আমাদের অভিযান অব্যাহত আছে। নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক নিপীড়নের অভিযোগ এনেছেন ফুটবলাররা। এই ইংলিশকে না সরালে গণ অবসরের ইঙ্গিত সাবিনা কৃষ্ণাদের। বুধবার বাফুফেকে লিখিতভাবে জানানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমের সামনে এসব কথা বলেন তারা। টানা তৃতীয় দিনের মতো সিনিয়রদের ছাড়াই 12 ফুটবলার নিয়ে জিম সেশনে অংশ নেন হেড কোচ পিটার বাটলার। যদিও সিনিয়রদের যোগ না দেওয়ার বিষয়টি নিয়ে অবগত নন বলে জানান এই ইংলিশ। টানা 3 দিনের নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্যা জট খুলে সাবিনা কৃষ্ণাদের। দীর্ঘদিন ধরে কোচ ইস্যুতে আবহাওয়া গরম থাকলেও এদিন গণমাধ্যমের মুখোমুখি হয় দুইবারে নারী সাফ জয়ীরা। নিজেদের কথা বলতে এসে আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। দলে অযাচিত হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগ আনা হয় কোচ পিটার বাটলারের উপর। এই ইংলিশের অধীনে দেশের জার্সিতে না খেলার কথা সাফ জানিয়ে দেন অধিনায়ক সাবিনা। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। দেশের মানুষ হচ্ছে সবার আগে, তাদের প্রায়োরিটি আগে। তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি এবং আমরা সেটাই করব। বাফুফের কিছু কর্তা কোচের কান ভারী করেন বলে অভিযোগ সবশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার। মাঠ ও মাঠের বাইরে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি তার। বাফুফেতে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান ফোড়া দেয়। তো এটা হচ্ছে আমাদেরকে, সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন সাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। বাটলারের সাথে নারী ফুটবলারদের সাথে সমস্যার সূত্রপাত নেপালের নারী সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। এরপর তা খতিয়ে না দেখে উল্টো নতুন করে এই ইংলিশের সাথে চুক্তি নবায়নে হতাশ ফুটবলাররা। আমরা এই কোচের ব্যাপারে অনেকবার বলছি, তারা কোনো স্টেপ নেয় নাই, সেটা বড় ব্যাপার না। তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে, তারা কি একবারে ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে? আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা, খেলবো আমরা ভাইয়া। যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। এদিকে নারী ফুটবলারদের অনুশীলনে যোগ না দেওয়ার বিষয়ে অবগত নন বলে জানান হেড কোচ পিটার বাটলার। সত্যি বলতে আমার কোনো ধারণা নেই সিনিয়ররা কেন আসেনি তা আমি বলতে পারবো না। 12 জন এসেছে, এটা খুব ইতিবাচক দিক। আমি পেশাদার কোচ, পেশাদার অবস্থানে আছি। সিনিয়রদের ছাড়াই বৃহস্পতিবার 12 জন জুনিয়র ফুটবলারদের নিয়ে জিম সেশনে সময় কাটান হেড কোচ পিটার বাটলার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক নিপীড়নের অভিযোগ এনেছেন ফুটবলাররা। এ নিয়ে রাতে জরুরি সভা করেছে বাফুফে, যেখানে পিটার বাটলারের বিপক্ষে অভিযোগের প্রেক্ষিতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। লন্ডন থেকে বাফুফে সভাপতি তাবিত আওয়াল জানিয়েছেন দ্রুতই মিলবে সমাধান। এখন তো ওইখানে একটু ডিসকাশন এন্ড ব্রেইনস্টর্মিং চলতেছে, বাট এমন ভাবেই করতে হবে যেন জিনিসটা দ্রুত হয় এবং সব পক্ষ যেন ইনক্লুডেড থাকে ইন দ্য সলিউশন। মিউচুয়ালি
সব দিকেই সলিউশন একটা আসবে, সবকিছুতে নজরে আছে, এন্ড দেয়ার উইল বি ডেফিনেটলি আ মিউচুয়াল সলিউশন সব জায়গা থেকে। জুলাই বিপ্লব কি বেহাত হয়ে গেছে নাকি এখনো রয়েছে সম্ভাবনা? বিপ্লবকে বাঁচাতে কি করার আছে তরুণ প্রজন্মের? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে এক আলোচনা সভা। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আয়োজনে এই আলোচনার শিরোনাম ছিল সব লোকে কয় জুলাই বিপ্লব বেহাত। আলোচনায় অংশ নেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা, ছিলেন আন্দোলনে আহতরাও। আলোচনায় উঠে আসে এখনও উদ্যোগ না নিলে সত্যি বেহাত হয়ে যাবে জুলাই বিপ্লব। এর জন্য জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। বক্তারা বলেন জুলাই বিপ্লবকে জীবিত রাখতে বিপ্লবকে সংস্কৃতির অংশ বানাতে হবে। তারা বলেন জাতীয় ঐক্য নষ্টের প্রচেষ্টা চলছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার প্রয়োজন। সরকার পর্যায়ে থাকতে হবে সব পর্যায়ের মানুষের প্রতিনিধিত্ব। আমাদের যদি ভয়ভীতিগুলো যদি একটু কাটানো যায় বা আমরা যদি সেফটিতে বাকি লাইফটা একটু লিড করতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই কাম্য। শিক্ষার্থীরা সংস্কারের আগে কোনো নির্বাচন চায় না, আগে সংস্কার হবে। যে সংস্কারের স্বপ্ন আমরা 18 কোটি বাঙালি দেখেছি, সে সংস্কার হওয়ার পর নির্বাচন হবে। যতক্ষণ না পর্যন্ত যাপিত জীবনে, ফ্যাশনে, স্টাইলে, ট্রেন্ডে জুলাই না আসবে, সেটা ক্যাপে, ব্রেসলেটে, ব্যাগে, সব জায়গায় আপনি যতক্ষণ না পর্যন্ত জুলাইকে রিফ্লেক্ট করতে পারবেন, জুলাই প্রতিদিন হারিয়ে যাবে। মব সংস্কৃতির আশঙ্কা থাকলেও তা মোকাবেলার যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সকালে বাংলা একাডেমিতে বইমেলা নিয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বইমেলা প্রাঙ্গণের ব্যবস্থাপনার লেজে গোবরে অবস্থা, সাংবাদিকদের করা এমন প্রশ্নে আপত্তি জানান মহাপরিচালক। শেখ মুজিবুর রহমানের বই বহাল রাখার বিষয়ে প্রশ্নে বলেন এ বিষয়ে একাডেমির নিজস্ব কোনো নীতিমালার বাধ্যবাধকতা নেই, তবে কোনো প্রতিষ্ঠান চাইলে বই প্রকাশ করতে পারবে, কিন্তু তাতে কোনো সংকট তৈরি হলে বাংলা একাডেমি দায়িত্ব নেবে না। তিনি বলেন এবারের ঝুঁকি নিয়ে স্টল সংখ্যা বাড়াতে হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে মানসম্পন্ন বইয়ের বিষয়েও। মব ইত্যাদির আশঙ্কা করছেন কিনা, এটা কে না করে? আপনি বলবেন যে এটা পর্যাপ্ত প্রস্তুতি আমাদের আছে কিনা। হ্যাঁ, আমাদের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি আছে। আমরা সিকিউরিটি পুরো ব্যাপারটার সঙ্গে মিটিংয়ের পর মিটিং করেছি। বিশেষভাবে বঙ্গবন্ধুর বই এবং বঙ্গবন্ধুর উপর রচিত বই প্রদর্শিত হবে কিনা, বিক্রিত হবে কিনা, এই ব্যাপারে বাংলা একাডেমির আসলে কোনো প্রকার নির্দেশনা নেই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডিকোডিং অ্যাট কালচার বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান। মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপন ও গণমাধ্যম বিশ্লেষকরা। বইয়ের লেখক ডক্টর মোহাম্মদ হারিসুর রহমান বলেন এই বইটি গবেষণার ফলাফল, যেখানে 28টি টিভি প্রযোজক ও মিডিয়া বিশ্লেষকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিজ্ঞাপন কিভাবে প্রভাবশালী, কখনো কখনো শোষণমূলক এবং ভোক্তাবাদকে উস্কে দেয় তা তুলে ধরা হয়েছে এখানে। যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তহিদুল ইসলাম বইটির বর্তমান বিজ্ঞাপনী সংস্কৃতির বিশ্লেষণে অত্যন্ত সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন। বইটি বিজ্ঞাপন নীতিমালা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা তৈরি করে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজ্ঞাপনের নৈতিক দিক ও নীতিগত পরিবর্তনের বিষয়ে মত বিনিময় করেন। নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের ঢাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ও কমান্ডার, ঢাকা নেভাল এরিয়া রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ, BSP, NGP, NDC, PSC। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেভি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা এর চেয়ারম্যান বেগম নাওমি নাহরিন আজাদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় মোট 4টি হাউস অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীদের হাউস ভিত্তিক কুচকাওয়াজ ও সম্প্রীতির বাংলাদেশ থিমে 300 শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ মিউজিক্যাল ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য শেষে আনুষ্ঠানিকতার সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হাউস লিব্রা আর রানার আপ হয় হাউস সিরিয়াস। Chief guest and special guest. সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মূল প্রতিষ্ঠান বেকোর সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নতুন এই কারখানা কেবল সিঙ্গার বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে না, বরং বাজারে এই প্রতিষ্ঠানের অবস্থানকেও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন কচ হোল্ডিংয়ের কনজিউমার ডিউরেবলস গ্রুপের সভাপতি ফাতি কেমাল এবিসলিউলো। নতুন এই প্ল্যান্ট সিঙ্গার বাংলাদেশের জন্য একটি টেকসই, স্মার্ট এবং সর্বোচ্চ মানের স্থানীয় উৎপাদন প্রক্রিয়ার সূচনা করবে বলে মন্তব্য করেন বেকর প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগোরলু। শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে সার্ভ এক্সেল চালু করেছে নতুন প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের উদ্বোধন করা হয়। এক্সেল চ্যাম্পস মূলত শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেবে। দেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়ের অধ্যক্ষ, মনোবিজ্ঞানী ও জনপ্রিয় ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশ এবং খেলাধুলার ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। সার্ভ এক্সেলের এই উদ্যোগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে অংশ নিতে পারবে। বিভিন্ন পর্যায়ে পেরিয়ে সেরা দল গ্র্যান্ড ফিনালে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে শিশুদের দক্ষতার বিকাশের গল্প তুলে ধরা হবে। সার্ভ এক্সেলের পক্ষ থেকে বলা হয়, শুধু পড়াশোনাই নয়, জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতাও গড়ে তুলতে হবে শিশুদের। এক্সেল চ্যাম্পস এই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে বলে জানান আয়োজকরা। স্পেনে উদযাপিত হয়েছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। বার্সেলোনার মহানগর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় দোয়া ও আলোচনা সভা। আলোচনায় উপস্থিত ছিলেন বার্সেলোনা বিএনপির ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। মহানগর বিএনপির সভাপতি এইচ.এম. রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূর আলম। প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সভাপতি মনোয়ার পাশা। সভায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানা অবদান নিয়েও আলোচনা করেন আগত বক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক লিটন, ফয়জুর রহমান মাসুক, শিপলু আহমেদ নিয়াজি, আক্কাস মিয়া, A.R. লিটু সহ আরও অনেকে। সভা শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। বাহরাইনে BBPL ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত হয়েছে নোয়াখালী সোসাইটির ক্রিকেট দল GNS এর জার্সি উন্মোচন অনুষ্ঠান। রাজধানী মানামার কুক মিল রেস্টুরেন্টে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাজহারুল ইসলাম বাবু, মোহাম্মদ ইব্রাহিম, সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে। একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন নোয়াখালী সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানে আগত অতিথিরা পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে সাফল্য কামনা করেন GNS রয়্যালস টাইগার দলের প্রতি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হয়েছি, এটা মিট অ্যান্ড গ্রিট আর আমাদের জার্সি উন্মোচন। সবাই এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন অনেক কষ্ট করে। ইনশাআল্লাহ দেখা হবে 31 তারিখে। নোয়াখালী সোসাইটির আয়োজনকে সবাই উপভোগ করবেন। আমাদের GNS রয়্যালসের যে আগামী খেলা উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে 31 জানুয়ারি, ইনশাআল্লাহ সবাইকে ওয়েলকাম। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্যরেখার সেই কাঁটাতারে এবার বাঁশের খুঁটি লাগানোর চেষ্টা করল BSF। এতে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে দেয় BSF। এরই মধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা গেছে দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় লাগানো সেই কাঁটাতারের বেড়া বাঁশের খুঁটি বাঁধছে ভারতীয়রা। BSF-এর প্রহরায় চলছে সব। তাৎক্ষণিক প্রতিবাদ জানায় বিজিবি। এর আগে গত 10 জানুয়ারি 1.5 কিলোমিটার অংশ জুড়ে 4 ফিট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল ভারত। এতে বিজিবি বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে কাজ না করার সিদ্ধান্ত হয়। 1 সপ্তাহ না যেতেই সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাচের বোতল ঝুলিয়ে দেয় BSF। 3-4 দিন আগে আবারও সেখানে এই কাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ জামিল। আমি বলি দাদা বলি, আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না? স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অভিযোগ, তারা শহরের নতুন স্কুল রোড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। বিভিন্ন কারণে স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছে এখানে থাকা শিক্ষার্থীরা। এরই জেরে বৃহস্পতিবার রাত 9টার দিকে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। আহত হয় 5 জন শিক্ষার্থী। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে 24 ঘন্টার ভেতরে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শতাধিক শিক্ষার্থী সদর থানায় এসে বিক্ষোভ করে। ইসরায়েলি বাহিনীর হামলায় গেল 5 মাস আগে নিহত হয়েছেন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ। এবার তার মৃত্যু নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গেল জুলাইতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেডের প্রধান মোহাম্মদ আল দেইফ। সে
সময় এমন দাবি জানায় ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ দীর্ঘ কয়েক মাস পর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের উপর করা ফিলিস্তিনি হামলার একজন মূল পরিকল্পনাকারী বলা হয় সামরিক এই নেতাকে। তাকে হত্যায় 5 বারেরও বেশি চেষ্টা করে ব্যর্থ হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট ও মোসাদ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।